সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। অন্তর্বর্তীকালীন এই সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার ভবিষ্যৎ নিয়ে আজকে আমরা কথা বলবো। 5ই আগস্ট পরবর্তী আওয়ামী লীগ সরকারের পতনের পর ছাত্র সমন্বয়ক দ্বারা নির্বাচিত এই ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের অন্তর্বর্তীকালীন সরকার। 5ই আগস্ট পরবর্তী 1 বছর পেরিয়ে গেলেও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, দেশের সার্বিক পরিস্থিতি, দেশের অনিয়ম, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ কোনো কিছুই তিনি নিয়ন্ত্রণ করতে পারেনি। আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পরে বিএনপি ও জামাত সহ এনসিপিকে নিয়ে তিনি যে রাষ্ট্র কৌশল বা রাষ্ট্র পরিচালনার যে কৌশল অবলম্বন করেছে এবং সেই তিনটি দলের ঐক্যমতে যে জাতীয় ঐক্যের নাম ভাঙিয়ে আগামী ফেব্রুয়ারিতে একটি জাতীয় নির্বাচন দেওয়ার কথা তিনি বলছেন। সম্ভাব্য যদি ধরেও নেই যে আগামী ফেব্রুয়ারিতে তথা 2026 সালের ফেব্রুয়ারি মাসে যদি নির্বাচন হয় এবং সেই নির্বাচন পরবর্তী যে বাংলাদেশ বা রাষ্ট্র ক্ষমতা যার হাতেই যাবে, তার পরবর্তী ডক্টর মোহাম্মদ ইউনূসের ভবিষ্যৎ কোন পথে যাবে, আসুন আমরা একটু বিস্তারিত আলোচনা করি। আজকে আমরা দুই একটি স্তরে এই বিষয়টি আলোচনা করব। এক, যদি ফেব্রুয়ারিতে ইলেকশন হয় আর সেই ইলেকশনে যদি বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পায় তাহলে বিএনপি সরকার গঠন করবে এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার যে পায়তারা চলছে সেই পায়তারা যদি সফল হয় তাহলে নিশ্চিতভাবে বলা যায় যে জামাত বিরোধী দলের ভূমিকা পালন করবে। বাকি থাকে এনসিপি। যেহেতু গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী এই এনসিপি নেতারা, যারা অতীতে সমন্বয়ক ছিল এখন তারা এনসিপি নেতা, তারা বিএনপি ও জামাতের সাথে কিভাবে ক্ষমতা ভাগাভাগি করে নেবে সে বিষয়ে আমি জানি না। তবে নির্বাচনে জয়ী হয়ে আসা এই সমন্বয়কদের পক্ষে কতটুকু সম্ভব সেই প্রশ্ন আমার হৃদয়ে রয়েছে, সেই প্রশ্ন বাংলাদেশের সাধারণ মানুষের হৃদয়ে রয়েছে। যদি বিএনপি সরকার গঠন করে তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের ভবিষ্যৎ কি? তাকে কি বিএনপি রাষ্ট্রপতি করবে, নাকি তাকে বাংলাদেশ থেকে সেফ এক্সিট দিয়ে বিদেশে বাকি জীবন সুন্দরভাবে কাটানোর ব্যবস্থা করবে? কি মনে করেন আপনারা? এ বিষয়ে আমার কোনো ধারণা নেই। যদি বিএনপি তাকে সম্মান করতে চায় তাহলে তাকে রাষ্ট্রপতি করতে পারে এবং যদি তাকে সেফ এক্সিট দিয়ে বাংলাদেশের থেকে বিদেশে নিয়ে যায় এবং বিএনপির সেই শাসন আমলে তিনি খুবই সুন্দরভাবে, আশা করি ভালোভাবেই থাকতে পারবেন। যদি ফেব্রুয়ারি ইলেকশনে জামাত ক্ষমতায় আসে তবে তখনও তিনি ভালোভাবে তার জীবন কাটাতে পারবেন এবং বাংলাদেশের সম্মানীয় পর্যায়ে তিনি থাকতে পারবেন। নিঃসন্দেহে জামাত তাকে সেই সম্মানটা অবশ্যই করবে, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। কিন্তু 5 বছর পরে যখন আবার নির্বাচন হবে তখন সেই নির্বাচনে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট কেমন হবে আমরা জানি না। ডক্টর মোহাম্মদ ইউনূস তখন বেঁচে থাকবেন কিনা তাও জানি না। কিন্তু যদি কোনো কারণে ফেব্রুয়ারিতে ইলেকশন না হয়, যদি কোনো কারণে এর মধ্যবর্তী কোনো রাজনৈতিক পরিবর্তন আসে, যদি কোনো কারণে আওয়ামী লীগ ফিরে আসে, যদি কোনো কারণে জাতীয় পার্টি আরও শক্তিশালী হয় এবং বাংলাদেশের নির্বাচন যদি আরও দীর্ঘমেয়াদী কালের জন্য অনিশ্চয়তায় পড়ে যায়, তখন ডক্টর মোহাম্মদ ইউনূসের ভবিষ্যৎ নিয়ে সংকট হতে পারে। সংকট হতে পারে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই অন্তর্বর্তীকালীন সরকার যদি কোনো কারণে ব্যর্থ হয় বা এই অন্তর্বর্তীকালীন সরকার যদি নতুন কাঠামোতে সাজে, তখনও ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য একটা ভয়াবহ পরিণতি হবার তীব্র সম্ভাবনা রয়েছে। কারণ ইতিমধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের যে উপদেষ্টা মণ্ডলী রয়েছে তাদের অসীম দুর্নীতি, তাদের নানা রকম স্বেচ্ছাচারিতা এবং তাদের প্রতি জনগণের আস্থার সর্বনিম্ন স্তরকে স্পর্শ করেছে। এবং আগামী নির্বাচন যদি বিএনপি, জামাত ও এনসিপি বাদে বা অন্য অন্য ছোট ছোট কিছু রাজনৈতিক দলের সমন্বয়ে ত্বরান্বিত হয়ে যায় তবে সেটা ভালো। কিন্তু সেই নির্বাচন আদৌ একটি আন্তর্জাতিক গ্রহণযোগ্য নির্বাচন হবে কিনা, সেই নির্বাচন আদৌ ভবিষ্যতে প্রশ্নবিদ্ধ হবে কিনা তার নিশ্চয়তা এখন পর্যন্ত বাংলাদেশের জনগণ পায়নি। যেহেতু ইতিমধ্যে
এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা ব্যাপকভাবে সমালোচিত হয়েছে, বিভিন্ন রকম দুর্নীতির সাথে তাদের অভিযোগ সুস্পষ্ট হয়েছে। সেক্ষেত্রে এই পরিস্থিতিতে যে কোনো সময় এই অন্তর্বর্তীকালীন সরকার পরিবর্তিত হয়ে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার হতে পারে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাঠামোর পরিবর্তন। যদি সেই পরিবর্তন হয়ে যায় এবং যদি কোনো দুর্নীতিমুক্ত সৎ যোগ্য নেতার হাতে সেই ক্ষমতা চলে আসে, তখন সেই অনিয়ম দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার দায় ডক্টর মোহাম্মদ ইউনূস প্রশ্নবিদ্ধ হতে পারে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস প্রশ্নবিদ্ধ হতে পারে তার গ্রামীণ ব্যাংকের 666 কোটি টাকার ঋণ মওকুফের ব্যাপারে, গ্রামীণ ব্যাংকের ট্যাক্স কমিয়ে 25% থেকে 10% নিয়ে আসার জন্য। এরকম আরও নানা অভিযোগে অভিযুক্ত হতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কারণ রাষ্ট্রীয় ক্ষমতাকে ব্যবহার করে এ সকল সুযোগ সুবিধা নেওয়া কতটুকু যৌক্তিক, তখন সেই প্রশ্ন আসার তীব্র সম্ভাবনা রয়েছে। সুতরাং অতি সত্বর যদি একটি নির্বাচন দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা কোনো রাজনৈতিক দলের হাতে দিয়ে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস সেফ এক্সিট নিতে পারে, তবে তার বাকি জীবন তিনি হয়তো শান্তিতে কাটাতেও পারেন। অন্যথায় যদি এই অন্তর্বর্তীকালীন সরকারের কাঠামোর কোনো পরিবর্তন আসে বা যদি 13 অ্যামেন্ডমেন্ট বহাল হয়ে যদি নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠন হয় এবং কোনো কারণে যদি এই অন্তর্বর্তীকালীন সরকারের কাঠামোর কোনো রূপ পরিবর্তন আসে, তখন এই অন্তর্বর্তীকালীন সরকারের সকল দুর্নীতিবাজ উপদেষ্টা এবং ডক্টর মোহাম্মদ ইউনূস ভয়াবহ রূপে আইনের জটিলতায় পড়ার তীব্র সম্ভাবনা রয়েছে। এবং এও সম্ভাবনা রয়েছে যে মায়ানমারের নোবেল জয়ী তারকা ওয়াং সান সুচির মতো এই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবও যদি কোনো কারণে তার এই মিশন যদি সাকসেসফুল করতে না পারে, তাহলে তিনিও একই অবস্থায় পতিত হবার তীব্র সম্ভাবনা থাকলেও থাকতে পারে। এটা আমার ক্ষুদ্র জ্ঞানের বিশ্লেষণ। জানি না আপনাদের ভালো লাগবে কিনা। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। আসসালামু আলাইকুম।